কি বন্ধুরা, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই আমাদের আসাম ভ্রমণ সিরিজের গত দুটি পর্ব দেখে নিয়েছেন। এর আগের দুটি পর্বে আপনাদের নিয়ে ঘুরেছিলাম কাজিরাঙ্গার অরণ্যে এবং দেখিয়েছিলাম বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপের এক অনন্য রাস মহোৎসব। আজকের পর্বটি আমাদের আসাম ভ্রমণ সিরিজের তৃতীয় এবং অন্তিম পর্ব। এই পর্বে আপনাদের নিয়ে যাব অহোম রাজাদের ঐতিহাসিক রাজস্ব শিবসাগরে, নিয়ে যাব আসামের এক টুকরো থাইল্যান্ডে, দেব নদীবেষ্টিত এক অজানা অভয়ারণ্যের সন্ধান, আর তার সঙ্গে থাকছে ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির দর্শন। ফুল প্যাক প্রোগ্রাম, তাই ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু অনেক জরুরি তথ্য মিস করে যাবেন। চলুন তবে বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 7:30 বাজে সকাল। আজকে 28শে নভেম্বর 2023। তো গত দুদিন ধরে আমরা আপনাদেরকে এই মাজুলি দ্বীপের যে রাস মহোৎসব সেটা দেখিয়েছিলাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা এখান থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে শিবসাগর হয়ে ডিব্রুগড় ঢুকবো। শিবসাগর একটা হিস্টোরিক্যাল প্লেস, আপনারা জানেন। অহোম ডাইনেস্টির প্রচুর হিস্টোরিক্যাল নিদর্শন আমরা ওখানে পাবো। অনেক কিছু দেখানোর আছে, অনেকগুলো স্পট আছে। আজকে পুরো শিবসাগর ঘুরে আমরা ডিব্রুগড়ে যাব। তো সঙ্গে থাকুন, অনেক কিছু ইনফরমেশন দেব। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন অলরেডি পৌঁছে গেছি অফলামুখ জেটিতে বা অফলামুখ ঘাটে। আর আমরা এই ঘাটটা দিয়ে এসেছিলাম। এই ঘাটটা সিলেক্ট করার একটা রিজন হচ্ছে, কম্পারেটিভলি কমলাবাড়ি ঘাটের থেকে এই ঘাটে প্রেশারটা একটু কম থাকে। তো আমাদের অলরেডি এখানকার আমাদের ভেসেলের টিকিট বুকিং প্লাস আমাদের টিকিট বুকিংগুলো হয়ে গেছে। সো উই আর ওয়েটিং ফর দ্য ভেসেল এলেই আমরা বেরিয়ে যাব। সকালবেলাটা খুব সুন্দর লাগছে, একটা মিঠে রোদের আলো ব্রহ্মপুত্র নদের ওপরে, আকাশটা দুর্দান্ত লাগছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো উই আর জাস্ট ওয়েটিং, লঞ্চ আসবে, আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে আমরা প্রথমে যাচ্ছি, আগেই বলেছি আমাদের আজকের লক্ষ্য হচ্ছে শিবসাগর। শিবসাগরটা পুরো সাইট সিইং করে আমরা ডিব্রুগড় যাব। তো আপাতত এখান থেকে লঞ্চে আমরা নিমাতী ঘাট। সঙ্গে থাকুন। এই যে আমাদের ভেসেল এসে গেছে। ইটস টাইম টু মুভ অফ ফ্রম মাজুলি। আমরা পৌঁছে গেছি নেমাতী ঘাট। এখন আমরা রওনা দিলাম শিবসাগরের পথে। নেমাতী ঘাট থেকে শিবসাগর প্রায় 55 কিলোমিটার। বন্ধুরা, এখন আমরা অলরেডি ঢুকে গেছি শিবসাগর ডিস্ট্রিক্টে। তো জোরহাট হয়ে আমরা নেমাতী ঘাট থেকে প্রথমে জোরহাট ডিস্ট্রিক্টে ঢুকেছি। জোরহাট হয়ে আমরা এখন শিবসাগর ডিস্ট্রিক্টে। আমাদের শিবসাগর টাউনে যেতে হবে। শিবসাগরের কিন্তু প্রচুর একটা প্রাচীন ইতিহাস আছে, সেটা আমরা স্পটে গিয়ে আপনাদেরকে বলবো। তো এখন আগে আমরা লাঞ্চ করে নিচ্ছি এখানে, কারণ প্রায় 1টা বাজে। লাঞ্চ সেরে আমরা শিবসাগর সাইট সিইংয়ে বেরিয়ে যাব। আর আজকে আমাদের রাত্রিবাস হচ্ছে ডিব্রুগড়ে। আমাদের এই নিমাতী ঘাট থেকে এই অবধি আসতে মোটামুটি 55 কিলোমিটার রাস্তা। আর আপনারা যদি গৌহাটি থেকে আসেন, গৌহাটি থেকে কিন্তু শিবসাগর 360 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এই দিক দিয়ে এসেছি, ওইভাবেই প্ল্যানটা করেছি যাতে কাছাকাছি শিবসাগর পড়ে। আর শিবসাগর থেকে ডিব্রুগড়ও খুব কাছে। তো আমাদের শিবসাগরের পুরো সাইট সিইং কমপ্লিট করে আমাদের আজকে রাত্রিবাস ডিব্রুগড়ে। সঙ্গে থাকবেন, শিবসাগরে অনেক কিছু দেখা যাচ্ছে। লাঞ্চ সেরে আমরা এখন শিবসাগর টাউনের পথে। আমরা শিবসাগর টাউনের দিকে ঢুকছি এখন। আজকে আমাদের প্রথম স্পট এই তালাতাল ঘর। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি তালাতাল ঘর। আর আপনাদেরকে গেটে ঢোকানোর সময় অলরেডি দেখিয়েছি, এখানেও কিন্তু টিকিটিং সিস্টেমটা পুরো অনলাইন। তো আমি ভিডিওতে স্ক্যান কোডও দিয়ে দিয়েছি, আপনারা ঢোকার আগে স্ক্যান কোড দেখে টিকিট করে ঢুকতে পারবেন। তালাতাল ঘরটা বিশাল একটা মনুমেন্ট। এই শিবসাগরের যে কটা অবশিষ্ট মনুমেন্ট আছে অহোম ডাইনেস্টির, তার মধ্যে তালাতাল ঘরটাই কিন্তু আকারে সব থেকে বড়। আর এটার একটা ছোট্ট ইতিহাস আছে, আমি বলে দিয়েছি। এখন এটা মনুমেন্ট হলেও এই তালাতাল ঘরটা যখন সৃষ্টি হয়েছিল অহোম ডাইনেস্টির সময়,
তখন এইটা কিন্তু একটা আর্মি বেস হিসেবে সৃষ্টি হয়েছিল। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর নিচে মানে বেসমেন্টে আরো 3টে ফ্লোর আছে, এবং সেইটা মানে তখনকার অহোম রাজাদের যে আর্মি ছিল তাদের ম্যাক্সিমাম পোর্শনটা এই বেসের যে আন্ডারগ্রাউন্ডে 3টে ফ্লোর আছে সেইখানে তারা থাকতেন। তো চলুন এবার মনুমেন্টগুলো আমরা একবার ঘুরে দেখব। 1707 সালে অহোম রাজা রুদ্রসিংহ রংপুরকে তার রাজত্বের রাজধানী করেন। আজকের শিবসাগরই ছিল তখনকার রংপুর। সেই সময় তিনি সৈন্যদের রাখার জন্য এই কারেংঘরে একটি অস্থায়ী ইমারত তৈরি করেন। ভবিষ্যতে তার উত্তরাধিকারী রাজেশ্বর সিংহের হাতে এই কারেংঘর একটি স্থায়ী গঠন পায়। একদম নিচের তলায় ছিল ঘোড়ার আস্তাবল, স্টোর রুমস এবং সার্ভেন্টস কোয়ার্টার। রাজপরিবারের লোকজন থাকতো একদম ওপরের তলায়। কথিত আছে যে এই কারেংঘরে দুটি বিশাল লম্বা সুড়ঙ্গ ছিল, একটি 3 কিলোমিটার লম্বা যেটি একেবারে দিখৌ নদীতে গিয়ে পড়েছে, আর একটি প্রায় 16 কিলোমিটার লম্বা যেটি চলে গেছে গড়গাঁও প্রাসাদ অবধি। এখন অবশ্য সমস্তটাই শুধুই ইতিহাস, রয়ে গেছে সেই বিশাল ইমারতের স্মৃতিটুকু। এখন আমরা চলে এসেছি রংঘর। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রংঘরের সামনে। রংঘরে এন্ট্রির জন্যে 25 টাকা হচ্ছে মাথা পিছু। আচ্ছা, এখানে কিন্তু দুটোই আছে, মানে অফলাইনও টিকিট করতে পারেন, অনলাইনও টিকিট করতে পারেন। তো রংঘর ব্যাপারটা আপনাদের বলে দিই। রংঘর হচ্ছে অহোম ডাইনেস্টির একটা স্পোর্টস প্যাভিলিয়ন, স্টেডিয়াম বলা যেতে পারে। তো তখনকার দিনে তো আর ক্রিকেট ফুটবল ছিল না, তো তখনকার দিনে সেই সময়কার যে সমস্ত স্পোর্টসগুলো ছিল, যেমন ধরুন ঘোড়দৌড়, বাফেলো রেস, এইগুলো ছিল। এবং অহোম রাজারা এবং সেই সময়কার তাদের গেস্টরা, এখানে একটা দোতলা বিল্ডিং আছে, তো এই দোতলা বিল্ডিংটা হচ্ছে প্যাভিলিয়নে বসতেন। এবং সামনের এই যে জায়গাটা ছিল এটা হচ্ছে পুরো গ্রাউন্ডটা। এই গ্রাউন্ডে বিভিন্ন রকম স্পোর্টস হতো এবং সেই থেকেই নাম হয়েছে রংঘর। তো চলুন এবার রংঘরের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি, প্যাভিলিয়নটাও দেখাবো, চলুন। অহোম রাজা রুদ্রসিংহের রাজত্বকালে এই রংঘর তৈরি হয়েছিল। তখন এটি ছিল বাঁশ এবং কাঠের স্ট্রাকচার। পরে রাজা প্রমত্ত সিংহ এই রংঘরের স্থায়ী রূপ প্রদান করেন। এখন আমরা পৌঁছে গেছি অহোম রাজার প্রাসাদে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কারেংঘর। আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখছেন এটাই হচ্ছে কারেংঘর। আবার অনেকে এটাকে গড়গাঁও ঘর বলে, গড়গাঁও প্যালেসও বলা হয়। আবার আমি বোর্ডেও দেখেছি আপনাদের অহোম রাজার প্যালেস, এরা এটাকে অহোম রাজার প্যালেসও বলছে। অ্যাকচুয়ালি এইটা ছিল হচ্ছে অহোম ডাইনেস্টির সময় এইটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো পুরো সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন এই বিল্ডিংটাতে হতো। এই স্ট্রাকচারটা দুটো পার্টে তৈরি করা হয়েছিল। তো অহোম রাজা প্রমত্ত সিংয়ের সময় যখন এটা হয়েছিল, শুরু হয়েছিল, স্ট্রাকচারটা কাঠের ছিল। পরে অহোম রাজা রাজেশ্বর সিংয়ের সময় এটা ব্রিক স্ট্রাকচারে কনভার্ট করা হয়। তো চলুন একবার ভেতরটা দেখি। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি শিবসাগরের লাগোয়া যে মন্দির শিবটোল। আমরা এখন শিবটোলে যাচ্ছি। তো এখানে 3টে মন্দির পাশাপাশি ভিসিনিটিতে আছে। শিবডোল অর্থাৎ শিব মন্দির, দুর্গা ডোল অর্থাৎ দুর্গা মন্দির এবং বিষ্ণু ডোল অর্থাৎ বিষ্ণু মন্দির। তো আমরা 3টে মন্দিরই দেখাবো আপনাদেরকে। তার আগে এই শিবসাগর লেক যেটা, সেটা নিয়ে দু কথা আপনাদের বলে দিই। বিশাল বড় লেক, আর এটা হচ্ছে একদম অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি। তো শিবসাগর টাউনের একদম সেন্ট্রালি লোকেটেড হচ্ছে এই শিবসাগর লেক। 1733 সালে অহোম ডাইনেস্টির যিনি রানী ছিলেন
রানী অম্বিকা, তিনি তার স্বামী স্বর্গদেও রাজা শিবসিংহর স্মৃতিতে এই সরোবরটি করেছিলেন এবং 237 একর জমির ওপরে ডাগাপ করে এই সরোবরটি তখন বানানো হয়েছিল এবং সেই শিবসিংহ নামেই কিন্তু নাম রাখা হয়েছিল শিবসাগর। টাউনের নামটা শিবসাগর হয়েছে অনেক পরে। আগে এই অহোম ডাইনেস্টির এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, অহোম রাজত্বকালে তখন কিন্তু শিবসাগর নাম হয়নি, তখন নাম ছিল রংপুর। রংপুরই ছিল এই জায়গার মানে অহোম ডাইনেস্টির ক্যাপিটাল। ফ্রম 1699 টু 1788 এই অহোম ডাইনেস্টির ক্যাপিটাল ছিল রংপুর এবং পরে শিবসাগর নাম আসে। তো এখানে এলে আপনারা 3টে মন্দির দেখতে পাবেন। শিবসাগর লেক তো আছেই, তার সাথে 3টে খুব সুন্দর সুন্দর মন্দির আপনারা দেখতে পারবেন, শিবডোল, বিষ্ণুডোল আর দুর্গাডোল। আমাদের আজকের ডিনার এবং রাত্রিবাস ডিব্রুগড়ের দেবী হোটেলে। হোটেলটি বড়সড় হলেও মেনটেনেন্সের অভাব, তাই আলাদা করে কন্ট্যাক্ট দিলাম না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 29শে নভেম্বর, এখন সকাল 10:15 বাজে। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে ডিব্রুগড় থেকে চেক আউট করে বেরোচ্ছি। আজকে আমাদের ফেরার ট্রেন কামরূপ এক্সপ্রেস ডিব্রুগড় স্টেশন থেকে সন্ধে রাত 8:15 নাগাদ। তো বুঝতেই পারছেন হাতে অনেকটা সময়। তো আমরা প্ল্যান করেছি আজকে ডিব্রুগড়ের কাছাকাছি দুটো খুব সুন্দর জায়গা আছে, ওই দুটো জায়গায় ঘুরে আমরা তারপরে স্টেশনে পৌঁছবো। তো এখন আমরা প্রথমে যাচ্ছি ডিব্রুগড় থেকে প্রায় রাফলি 37 কিলোমিটার দূরে একটা বুদ্ধিস্ট ভিলেজ আছে, নামফাকে বুদ্ধিস্ট ভিলেজ। একদম ইউনিক একটা জায়গা এবং স্বল্প চেনা জায়গা। এই ভিলেজটা হচ্ছে তাই কমিউনিটিদের একটা বুদ্ধিস্ট ভিলেজ এবং তারা থাইল্যান্ডের অনেক কিছু রীতিনীতি এরা ফলো করে। তো এখন প্রথমে আমরা ওখানে যাচ্ছি, গিয়ে ওখানকার ডিটেলস আপনাদের দেখবো, সঙ্গে থাকবেন বন্ধুরা। আমরা প্রবেশ করে গেছি নাহারকাটিয়াতে, নামফাকে বুদ্ধিস্ট ভিলেজে। আর এই জায়গাটাকে এখানে লোকালি এক টুকরো থাইল্যান্ডও বলা হয়। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি নাহারকাটিয়াতে, আসামের ডিব্রুগড় ডিস্ট্রিক্টের নাহারকাটিয়াতে নামফাকে ভিলেজ। নামফাকে ভিলেজে আমরা এখন পৌঁছে গেছি। পেছনে যে গেটটা দেখছেন নামফাকে বুদ্ধিস্ট মোনাস্ট্রি এটা। আর আমরা এই শুধু মোনাস্ট্রি নয়, এই পুরো গ্রামটাও আমরা এখন এক্সপ্লোর করব। এখানে একটা মিউজিয়াম আছে, একটা স্কুল আছে। তো আর এনাদের যে কমিউনিটিটা, তো সেই কমিউনিটিটা ওনাদের থেকে আমরা ওনাদের মুখে শুনবো। এনারা কবে এখানে এসছেন, মাইগ্রেট করে এসছেন, সব জানবো। তো কয়েকটা কথা এখানে বলে দিই নামফাকে সম্বন্ধে। আমরা আসামের যে পার্টটাতে আছি, ডিব্রুগড় এবং অরুণাচল প্রদেশ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডার লাইন, বর্ডার এরিয়া বলা যেতে পারে। এবং ইন্টারন্যাশনাল বর্ডার, ওদিকে চায়নার বর্ডার আছে। আর চায়না থেকে যে মায়ানমার বেরিয়েছে, মায়ানমারও এখানে বর্ডার এলাকা। তো যেটা হয়েছিল সেটা আপনাদেরকে বলছি। চায়নার ইউনান প্রভিন্স থেকে অনেক কমিউনিটি মাইগ্রেট করে ভারতবর্ষের এই জায়গাগুলোতে নর্থ ইস্ট পার্টে একটা সময় সেটেল করেছিলেন। তার মধ্যে তাই কমিউনিটি একটা বড় কমিউনিটি। এই তাই কমিউনিটি জেনারেলি 5টা আলাদা আলাদা ক্লাস আছে। তো এই যে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তাই ফাকে কমিউনিটি। তাই ফাকে কমিউনিটি আছে, তাই খামতি কমিউনিটি আছে, তাই খামিয়াং আছে, তাই আইটন আছে, আর আছে তাই তুরুং। আপনারা যদি অরুণাচল সাইডে যান তাহলে ওখানেও এরকম একটা ভিলেজ পাবেন, নামসেই গোল্ডেন পাগোড়া। আপনারা নাম শুনেছেন হয়তো। নামসেই গোল্ডেন পাগোড়ার যে ভিলেজটা, ওখানে সেটেল করেছে তাই খামতি কমিউনিটি। এই ভিলেজটাতে সেটেলমেন্ট হয়েছে তাই ফাকে কমিউনিটি। তো তাই ফাকে থেকেই নাম এসছে নামফাকে। আর এটা পুরোটা বুদ্ধিস্ট ভিলেজ। এনারা যে বুদ্ধিজমটা প্র্যাকটিস করে, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম টিবেটান বুদ্ধিস্ট অর সিকিমিস বুদ্ধিস্ট। ওনাদের যে স্ট্রাকচারসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বার্মিজ বা
এই যে এখানে দেখুন একটা অশোক স্তম্ভ আছে। এইটা একটা মেজর ডিফারেন্স আপনারা পাবেন টিবেটান মোনাস্ট্রি, সিকিমিস মোনাস্ট্রির সাথে এই মায়ানমার থেকে যে মোনাস্ট্রিগুলো হয়েছে তাতে দেখবেন আপনারা ম্যাক্সিমাম জায়গাতেই এই অশোক স্তম্ভ একটা পাবেন। তো এখানেও আমরা অশোক স্তম্ভ একটা পেলাম। এই সামনে যে সিঁড়িটা দেখছেন আর ওই যে ঘরটা, এটা হচ্ছে মিউজিয়ামটা। তো তাইফাকে গ্রামে আপনারা এলে অবশ্যই মিউজিয়ামটায় একবার আসবেন। এটা কিন্তু পার্সোনাল মিউজিয়াম। তো আমরা কথা বলছি, তার সাথেও ডাইরেক্টলি আপনাদের একবার কথা বলিয়ে দেবো। চলুন একবার মিউজিয়ামটা ঢোকা। আমরা মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, ওনারই এটা পার্সোনাল মিউজিয়াম। हम लोग ताइफा के कम्युनिटी है। हम लोग माइग्रेशन फ्रॉम होकोंग वैली, म्यांमार होकोंग वैली 1775। ये असम में 6 ताई कम्युनिटी है। वो 6 कम्युनिटी का अंडर में हम लोग ताइफा के कम्युनिटी। हम लोग का पॉपुलेशन ज्यादा नहीं है, बहुत लिमिटेड है, जस्ट बिलो 2000 ओनली। ओके। जब हम लोग माइग्रेशन हुआ है, घर का मॉडल ये था, ऐसा वाला किचन एंड लिविंग रूम एक साथ में। हाँ। उसका बाद में थोड़ा थोड़ा डेवलप होके ये किचन सेपरेट हो गया है। ये किचन सेपरेट हो गया। ये किचन सेपरेट हो गया, लिविंग रूम ऐसा है। ओके। ये हो गया हम लोग का छमाना। ये जब माइग्रेशन होके आया, ये जस्ट मॉडल। ये क्या है? ये जब स्टील अवेलेबल नहीं था, यूज एज ए बॉक्स। यहाँ यहाँ आपका कुर्ता, कंबल, ये एसेट्रा यहाँ में रखता है, स्टोर करता है। यूज एज ए आर्मरी और एज ए बॉक्स। अच्छा, ये आर्मरी टाइप का। ये पूजा करने के लिए, ये पूजा के लिए है। ये यहाँ में फूल डालते हैं। ओके। आप लोग मोनेस्ट्री जाएंगे तो ये ऐसा मिलेगा, ऐसा वाला मिलेगा। और ये तो ये क्या है? ये वाला भी ये भी बॉक्स है। एक तो ये था, ये तो पुराना हो गया, ये टूट गया। हाँ। जब खाना पकाता है, घर का जो वयोज्येष्ठ है, जो बड़ा है, ऑन बिहाफ ऑफ रेस्पेक्ट पहले निकल के यहाँ में लगते हैं, उसका बाद में फैमिली सब लेते हैं। ओके। हमें বইও পাওয়া যায়। আমাদের মদনরা দেখুন এটা বই কিনেছে সুন্দর। ताइफा केस ऑफ असम। ये हैंडलूम का आइटम है। अच्छा, ये हैंडलूम। हाँ। जब ग्रेट। ऐसा वाला हम लोग का हैंडलूम है। अच्छा। औरत सब धागा बनाते हैं। हम लोग का लुंगी और जो पिन्ने का वो अभी भी बस्ती में बनाते हैं। ये जब मार्केट में ब्रास नहीं था, इससे वो सूता को ब्रास यूज करता है। ये एक्चुअली चीज क्या है? ये एक्चुअली कोई फल है, कोई फल है, फ्रूट्स फ्रॉम अरुणाचल। और ये है औरत का जो मिडिल पार्ट में लेते हैं। आप लोग पिक्चर में देखेंगे वो वाला मैरिड वोमेन। ये फॉर मैरिड वोमेन। दिस इज फॉर मैरिड वोमेन। न्यू मैरिड वेयर कलरिंग। ये रेड येलो चर्च में होगा। उसका बाद में जब एजेड इट इज गोइंग डार्क। আচ্ছা আচ্ছা, দেখুন এদের কালারেরও একটা ব্যাপার আছে। উনি যেটা বলছেন, এই একদম মানে ইয়ং ম্যারিড ওমেন লাইট কালার্স পরে, আর যত তার এজ বাড়ে মানে তাদের এই ক্লোদিং এর কালারটাও কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যায়, ডার্ক হয়ে যায়। नॉट मैरिड वुमेन यू सी अच्छा, नॉन मैरिड लोग व्हाइट पहनते हैं क्या? व्हाइट। अच्छा, नॉन मैरिड যারা তারা কিন্তু व्हाइट ड्रेस पहने। अच्छा, ये किचन का पार्ट। हम लोग ऐसे राइस बनाते हैं, स्टिकी राइस, जो हम खाते हैं। आसामीज में टुकड़ा भात बोलता है। हम लोग का भाषा में खाओ इज अ स्टिकी राइस। खाओ मीन राइस, हो मीन ये जो हम लोग जब प्रिपेयर होगा बाइंडिंग करने से ऐसा
बॉल जैसा होता है, बॉल जैसा होता है। ये मैं टुपला भात बोलता है। टुपला भात, ओके। हम लोग का भाषा में खाओ हो। यहाँ में पानी होगा, यहाँ में राइस होगा, वो स्टीम में होगा, अच्छा वो, हाँ वो स्टीम में होगा, स्टीम में होगा। पानी नहीं देते, स्टीम में होगा। हाँ स्टीम में होगा, ओके। क्योंकि जब स्टीम होगा, हाँ स्टीम होने से राइस में जितना शुगर है हम लोग ऊपर से थोड़ा थोड़ा पानी देंगे, वो शुगर नीचे में चला जाएगा। अच्छा अच्छा। हाँ। ये तो রান্নার জিনিসপত্রগুলো সব আছে। ये जब स्टील नहीं था, हाँ हाँ, हम लोग का Wooden। ग्रैंडमदर एंड ग्रैंडमदर हाँ ये सब सामान यूज हाँ। किया था। ये सारे वुडन का है? ये फ्रॉम बैम्बो, अच्छा फ्रॉम बैम्बो। दिस इज फ्रॉम बैम्बो। এগুলো সব ব্যাম্বো দিয়ে বানানো এটা। ये लौकी का লৌকি, हाँ লাউ লাউ लाव, হুম। यहाँ में सामाना लगता है। अच्छा सामान रखते हैं। ये तो थोड़ा टूट गया, ऐसा बॉन था, अच्छा ऐसे रहेंगे। सामान रखते थे यहाँ पे। এটা দেখেন, এটা সঙ্গে हाँ हाँ हाँ, हम लोग बंगाली में इसको हमानदिस्ता बोलते हैं। हम लोग का भाषा में खो 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 ओके। खो। नया बेबी होता है ना, ये ऐसा करके नामकरण करता है, नामकरण होता है। आपका ये भाषा का नाम क्या है? ताइफा के। বন্ধুরা এই তাইফাকে কমিউনিটিদের ওদের স্ক্রিপ্ট কিন্তু আলাদা। দেখুন ওদের স্ক্রিপ্টটা দেখাচ্ছি এখানে, একটা বই আমি চাইলাম, এইটা হচ্ছে ওনাদের স্ক্রিপ্ট, এই দেখুন। এখানে মিউজিয়ামের একদম লাগোয়াই ওনারা একটা ক্যাফে মতন করেছেন, খুব সুন্দর। তো আমরা এখন আপাতত চা খাচ্ছি, চা বিস্কুট, আর অ্যাকচুয়ালি বিস্কুট বলা যাবে না, এটা হচ্ছে কুকিজ। এই যে দেখুন, আচ্ছা এটা কিন্তু মায়ানমারের কুকিজ বা বিস্কিট। তো আমরা একদম প্যাকেট থেকে আমাদের বের করে দিলেন বিস্কুটটা। এইটা হচ্ছে মায়ানমার থেকে এসছে। তো আমরা এখন আপাতত এখানে চা, কুকিজ এইসব খেয়ে বাকি গ্রামটা ঘুরে দেখব। আমরা এখন এই নামফাকে গ্রামটা ঘুরে দেখছি। এটা সামনে যেটা দেখছেন নামফাকে প্রাথমিক বিদ্যালয়। তো 1910-এ এস্টাবলিশড হয়েছিল এই স্কুলটা, মানে 100 বছরের ওপরে, 110 বছরের ওপরে এই স্কুল। বন্ধুরা সামনের যে নদীটা দেখছেন এটা হচ্ছে বুড়হি দিহিং রিভার। তো এই বুড়হি দিহিং নদীর একদম পাশেই হচ্ছে নামফাকে গ্রাম। আমাদের দাদা বলছেন এই জবে থেকে এই গ্রামটা এস্টাবলিশড হয়েছে, এই গ্রামে আজ অব্দি এখনো অব্দি পুলিশের পা পর্যন্ত পড়েনি। মানে এত ডিসিপ্লিন এনারা, এই গ্রামে কখনো পুলিশকে আসতেই হয়নি। Wrapping which is Banana leaf. no banana leaf. This is we call kopat. এইটা হচ্ছে ওনাদের স্টিকি রাইস। Kopat. This is इसको आपका लैंग्वेज में क्या बोलते हो? how ho हाओ हो how ho हाओ हो। ho नहीं हो है। Atong. এটা হচ্ছে স্টিকি রাইস। No, हम सिर्फ चावल ले सकते हैं? चावल हाँ स्टिकी राइस मतलब नॉट कुक्ड। not cook हाँ ले सकते हैं। कितने करके है किलो? पर केजी 60, पर केजी 60। मेरे को 1 केजी दे दीजिए। 1 केजी घर से लाना पड़ेगा अभी। इसको ऐसे क्यों कर दो पत्ता से? ये मतलब अभी इसमें रैपिंग करेगा ना इसको, ये बोल টুপলা वाला में टुपला। ये टुकड़ा हो এই দেখুন এটা টুপলা হয়ে যাচ্ছে না। हाँ अभी गोल ये टपला এখন নাইস। এটা নিচে স্মেলটা খুব সুন্দর। এটা এটা পাতাটা थोड़ा স্মেল। হয়ে গেল এটা। নামফাকে থেকে আমরা এখন যাচ্ছি ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্ক। তো ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্ক এখান থেকে প্রায় 75 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টার মতো লাগার কথা আমাদের। মাধাপুরে জাগুন বলে একটা জায়গায় জুনা ফুড রেস্টুরেন্টে আমরা সেরে নিচ্ছি লাঞ্চ। এ পথে ঠিকঠাক খাবার দোকান কিন্তু এই একটি। আমরা এখন তিনসুকিয়া জেলায়। তিনসুকিয়া টাউন থেকে 7 কিলোমিটার দূরে চা বাগানের রাস্তার পাশে বড়ডিবুই বলে একটা জায়গায় পেলাম এই তিলিঙ্গা শিব মন্দির।
1965 সালে চা বাগানের কর্মীরা এখানে একটি বটগাছের নিচের মাটি থেকে আবিষ্কার করেন একটি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ নিয়ে এই তেলিঙ্গা মন্দির স্থাপিত হয়। মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এখানে পাবেন নানান সাইজের ঘণ্টা এবং অ্যালুমিনিয়াম, কপার, ব্রাস বিভিন্ন ধাতুর ঘণ্টা এখানে ঝুলছে। ভারতবর্ষের যে কোনো মন্দিরের থেকে বেশি সংখ্যক ঘণ্টা এখানে আছে। তিনসুকিয়া এবং আশপাশের জেলার মানুষ এখানে আসেন মানত করতে এইভাবে ঘণ্টা বেঁধে। মাগুরি মোটাপং ওয়েটল্যান্ড। Important bird area of India. বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাগুরি বেলে। আর এই যে ব্রিজটা আমি আপনাদের দেখাচ্ছি, ব্রিজের নিচে পুরো ওয়েটল্যান্ড আছে। প্রচুর পাখি এখানে আসে, মাইগ্রেটরি বার্ডসরা আসে ডিসেম্বর জানুয়ারি মাসে। এবং যারা বার্ডিং এর জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই একবার মাগুরি বিলে আসবেন ডিসেম্বর জানুয়ারি মাসে। প্রচুর পাখি পাবেন আর এক্সপ্লোর করার জন্য দুর্দান্ত জায়গা। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে গুইজান নদী। গুইজান নদীর দুপাশেই হচ্ছে ওয়েটল্যান্ড মাগুরি বিলের। আপনারা চাইলে এখানে এই মাগুরি বিলে পাশ দিয়ে মানে ওয়েটল্যান্ড দিয়ে আপনারা হেঁটে হেঁটেও ঘুরতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। আবার নৌকো আছে, নিচে বোট রাখা আছে আপনারা চাইলে। আচ্ছা, বোটগুলো কিন্তু কান্ট্রি বোট। তো কান্ট্রি বোটে করে আপনারা একদম মানে এই নদী ধরে বেশ খানিকটা নিজের মতন করে ঘুরে নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু ডিব্রু সাখায়া ন্যাশনাল রিজার্ভ ফরেস্টের ভেতরে। তো ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্ক যেটা, সেটা অ্যাকচুয়ালি সব বায়োস্ফিয়ার রিজার্ভ। 765 স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া, তার মধ্যে 340 স্কোয়ার কিলোমিটার হচ্ছে কোর এরিয়া। তো কোর এরিয়াতে যেতে গেলে নৌকো করে, মানে ওটা অ্যাকচুয়ালি আইল্যান্ডটা কোর এরিয়াটা, সেখানে যেতে গেলে নদী ক্রস করতে হবে নৌকোতে। তো আমরা নদী ক্রস করবো না, অতটা সময় আমাদের হাতে নেই। আপনারা এখানে এলে একটা রাতে যদি থাকেন তাহলে এই প্রোগ্রামগুলো করতে পারবেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গুইজান নদীর পাড়ে। আর এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের, জাস্ট অসাধারণ একটা জায়গা, ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্ক। ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্কের টোটাল এরিয়া হচ্ছে, ইটস আ রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ। টোটাল এরিয়া হচ্ছে 765 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে আমরা কিন্তু ওই একটু আগে যেটা গাড়িতে বলছিলাম, আমরা বায়োস্ফিয়ার রিজার্ভেই আছি এখন। আর ওই দিকে দেখুন যেটা দেখা যাচ্ছে ওই সাইডটা, এবারে হরাইজন এই যে দেখা যাচ্ছে ল্যান্ডটা, এটাই হচ্ছে ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্কের কোর এরিয়াটা। আর ওপাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু অরুণাচলের পাহাড়। দুর্ধর্ষ জায়গা একটা। আর আমরা এসেছি একদম পারফেক্ট টাইমে, মানে সানসেটের সময়। একটা অসাধারণ সানসেটের সাক্ষী হয়ে থাকলাম আমরা এই গুইজান নদীর ওপর ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্কে। লাভলি। আপনাদের বোট নিতে হবে, বোট নিয়ে ওখানে কোর এরিয়াতে আপনারা যেতে পারেন। আর ডিব্রু সাখায়া ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ওয়াইল্ড হর্সেস আর হোয়াইট উইংড উড ডাকস। প্রচুর পাখি এখানে আসে, যেটা বলছিলাম, মাইগ্রেটরি বার্ডস প্রচুর পাবেন। তো যারা বার্ডার্স ফটোগ্রাফির জন্য এই ন্যাশনাল পার্কে আসতে পারেন ডিসেম্বর জানুয়ারি মাসে। নদীর পাড়ে দিনের শেষ আলোটা থাকা অবধি আমরাও থাকলাম। এরপর ফিরে এলাম ডিব্রুগড়ে। আমরা এখন ডিব্রুগড় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দর্শন করেই আমাদের আসাম ভ্রমণ সিরিজের সমাপ্তি হলো। আমাদের 3 পর্বের এই ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ঘুরনচণ্ডী মানে নতুন নতুন জায়গার সন্ধান আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। এবারের মতন শুভ বিদায় বন্ধুরা।